আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো চলে আসলাম জনপ্রিয় অনুষ্ঠানে আমাদের গল্পে। সাথে আমি নন্দিনী শুভ্রা, আমাদের সাথে গেস্ট হিসেবে আছে মিলন ভাইয়া। মিলন ভাই থেকে জেনে নেব তার পরিচয়টি। মিলন ভাই, আপনার পরিচয়টি দিবেন প্লিজ। আমি মোহাম্মদ জহিরাবাদ চৌধুরী মিলন। আমার দেশের বাড়ি নোয়াখালী, ঢাকায় থাকি। আমি ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে জড়িত। এক সময় ছাত্র রাজনীতি করতাম। আমি আমাদের চারটি সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম। তো তারপর থেকে আসলে আমার এমন করে রাজনীতির সাথে জড়ানো নাই। আমি বর্তমানে রাজনীতিবিহীন একটা লোক। আমি মিডিয়াকে অনেক পছন্দ করি, অভিনয় করি, প্রযোজনা করি, গান করি। আমার ইতিপূর্বে 40-এরও অধিক নাটক টিভি চ্যানেল অন এয়ার হয়েছেন। সামনে আমার অনেকগুলি কাজ আছেন। তো আসলে সুস্থ বিনোদনটা আমার খুব পছন্দ। নাটকের নামে নোংরামি, বেহায়াপনা এগুলি আমার কখনো পছন্দ না। সেক্ষেত্রে আমি কাজ কম বানাই বছরে, কিন্তু ভালো কাজ বানানোর চেষ্টা করি। সবসময় চেষ্টা করি ভালো কাজ বানানোর জন্য। সামনে ঈদে আমার হৃদয়ের সুর এবং ঈদের একটা সাত পর্ব আছে আমার। এগুলি শুটিং হবে 22 তারিখ থেকে। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন স্ক্রিনে। নাগরিক টিভি বৈশাখীতে যাবেন নাটক দুটি। ইনশাআল্লাহ। ভাইয়ের ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন ভাবে? আসলে আমি 13 ভাই বোনের ছোট। তো 13 ভাই বোনের ছোট? হ্যাঁ, 13 ভাই বোনের ছোট। আচ্ছা। আমার 12 ভাই বোনের পরিবার ইউএসএ থাকে, আমেরিকা থাকে, আর আমি বাংলাদেশে রয়ে গেলাম। আর পাশাপাশি আমি ছোটবেলায় আমি ভালো স্কুল লাইফে আমি ভালো ফুটবলার ছিলাম, ক্রিকেটার ছিলাম, খেলাধুলা করতাম। একটা পর্যায়ে এসে আমি ঢাকায় অবস্থান করি এবং ঢাকা থেকে জগন্নাথ থেকে মাস্টার্স কমপ্লিট করে আমি ঢাকায় ব্যবসা বাণিজ্য করছি। পাশাপাশি অভিনয়, গান করি। এটা হলো আমার মূল কাজ। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু একটা আর কি শিল্পী, সঙ্গীত, সেহেতু আপনার মুখ থেকে একটা গান শুনবো। গান আসলে তো একটা পরিবেশ বা সময়ের ব্যাপার। তারপর আমি আপনার অনুরোধ, আজকে আমাকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আমার ছোট ভাই হৃদয় বা আপনি শুভ্রা আপা যারা আছেন এই চ্যানেলের সাথে জড়িত, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ও বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি, তুমি জানো না। ও বন্ধু, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমে থাকো তোমার স্বপ্নে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। ও বন্ধু রে, তুমি মোরে ভুলা যাইও না, তুমি মোরে ভুলা যাইও না। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গান শোনানোর জন্য। ভাইয়া, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি একটা আইপি চ্যানেল এখন অ্যাপ্লিকেশন করেছি। আমার একটা চ্যানেল করার ইচ্ছা। আমার জীবনের একমাত্র ইচ্ছা এখন আমার সুস্থভাবে বেঁচে থাকা, ভালো মিডিয়া, ভালো কিছু কাজ করা, যে কাজগুলি চিরসবুজ সারা জীবন থাকবে, মানুষ দেখবে, মা বাপ, ভাই বোন, সন্তান, স্ত্রী সবাই মিলে দেখতে পায়, এরকম কাজ করা। মিডিয়ার নামে এখন যে ধরনের কন্টেন্ট হচ্ছে, এইগুলিতে আমি অভিনয় করি না, আর এগুলি আমি তৈরিও করি না। আমার বেসিক হলো যে আমি শিল্পর দিকে নিয়ে যেতে চাই। আপনি সামাজিক নাটক করেন? হ্যাঁ, আমি সমাজবদ্ধ যে মানুষ, আমি সামাজিক নাটক এবং আমার একটা সিনেমা আছে সামনে, মাঝি চলচ্চিত্র। আচ্ছা। আমাদের অলরেডি আমাদের সবকিছু হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা জুলাই আগস্টের দিকে আমরা শুটিং এ যাব। ভাইয়া, আপনার জনপ্রিয় একটা নাটকের নাম? আমার জনপ্রিয় নাটকের নাম হলো ভালোবাসার বিসর্গ। ভালোবাসার বিসর্গ, মিথ্যার মৃত্যু, কে আপন কে পর, এগুলি এইসব নাটকে আমি অভিনয় করেছি। অনেক চ্যানেল আই, টিভি, বড় বড় চ্যানেল। আমি আজ পর্যন্ত ইউটিউবের কোনো কাজ করি নাই।
তো আমার সব নাটকেই চ্যানেলে গিয়েছে, চ্যানেলের কাজে আমি করেছি। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু অনেকগুলো নাটকে কাজ করেছেন, ওর থেকে একটা আমরা আপনার মুখে ডায়লগ শুনতে চাই। আসলে আমি তো আমার সর্বশেষ যে নাটকটা 3 মিলিয়নের উপর ভিউ হয়েছে, হুম। সেটা হলো চাকরি কোনো ব্যাপার না। আচ্ছা। পাশা ইবানা, মিশু সাব্বির আর আমি। তো এখানে আমার ক্যারেক্টারটা ছিল অফিস বস। আচ্ছা। মানে আমরা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিভাবে মানুষকে প্রতারিত করি। হুম। একটা অফিস খুলে বসি আমরা, খুলে সেখানে মানুষকে প্রতারিত করি। ওই বিষয়টার উপরে একটা ক্লিপ, আমার এই ক্লিপটা অনেক 3.5 মিলিয়ন ভিউ হয়েছে অলরেডি, আচ্ছা। ইনশাআল্লাহ। তো আমরা ওখানে আসলে আমরা কিছু মানে ক্রিপ্টোকারেন্সি, ডলার, এসব নিয়ে আমরা মানুষকে ভুল বুঝাই আর প্রতারণা করি আর কি। তো ওই প্রতারণার ডায়লগগুলো আসলে বেশি মানে মানুষের ভালো লাগছে, আর ভালো লাগার কারণে এটা অনেক অনেক বেশি বিয়ে হয়েছে। সেটারই একটা ডায়লগ আমরা শুনবো। আচ্ছা, এখন আসলে সেটা ডায়লগগুলো হলো যে আমি অফিসের বস হিসাবে আমি অনেকগুলি অডিয়েন্স থাকে সামনে, তাদেরকে আমি বুঝাই যে হ্যাঁ আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করব, মানে আপনারা হঠাৎ কোটিপতি হয়ে যাবেন। আচ্ছা। হ্যাঁ, তা আসলে জিনিসটা ফেক। এই ধরনের প্রতারণা এখন বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ। তো এই আর কি, এই হলো আমার ওই নাটকের সারমর্ম। আচ্ছা ভাইয়া, নতুন যে রিলিজ হচ্ছে নাটক, এরকমের কিছু নাটক? হ্যাঁ, নতুন রিলিজ হচ্ছে আমার যে হৃদয়ের সুর নাটকটা। এটা মূলত এটা মানে আমাদের মধ্যম বয়সী একজন পুরুষের সাথে একটা কম বয়সী স্টুডেন্ট কলেজ পড়ুয়া মেয়ের ভালোবাসার গল্প। আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে ভালোবাসার ক্ষেত্রে যে কোনো সময়, কাল, ক্ষণ, বয়স বাধা মানে না, সেটার একটা গল্প। এবার ঈদে যাবে নাগরিক টিভি, ইনশাল্লাহ আমরা নাগরিক টিভির সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আর আমার ঈদের 7 পর্ব আছে, সেটা সেদিন যাবে না, আমি এটা বলবো না, একটু সমস্যা আছে। আপনার নতুন যে গানগুলো রিলিজ হবে তার কিছু গানের আমি কভার সং করতেছি এখন। মিস্তুরি নাও বানাইছি, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। আমি কয়েকটা কভার সং করছি, আর নতুন গান আসতেছে আমার হাফিজ বাউলার এবং আমাদের এস এম সোহেল গীতিকার হাফিজ বাউলার সহ গান আসতেছে, আপনার সামনে দেখতে মানে অপেক্ষা করুন। অবশ্যই। ভাইয়া, শুনলাম যে একটু আগেই বললেন আপনি যে নতুন একটি সিনেমায় আপনি শুরু করছেন, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি সিনেমাটা আমাদের সম্পূর্ণ নিজমদ্বীপ হবে, নোয়াখালীর একটা দ্বীপ অঞ্চল। আর ওটা যে মনপুরা ছবি যেখানে হয়েছে, ওখানে 12টা সিকোয়েন্স আছে, একদম সাগরের ভিতর। তো ওইখানে পানি, এখন পানি তো কম, বৃষ্টি যখন বর্ষা হয় তখন ওখানে ট্রলার যায় আর কি। তো এই জন্য আমরা আমাদের সিনেমাটা তখন শুরু করব আগামী সামনে যে ফেস্টিভ্যালগুলো আছে, ফেস্টিভ্যালের জন্য ইনশাল্লাহ। মাঝি অর্থ আসলে নৌকার মাঝি না, আমার মাঝি সিনেমাটা হলো সম্পূর্ণ ভিন্ন একটা গল্প। মাঝি অর্থ হলো কুলি সর্দার, আর ইট বাটার সর্দারদেরকে মাঝি বলে। আর আপনার ইলিশ মাছের যে ঘাট, মাছের ঘাটের সর্দারকে মাঝি বলে। তা মনে করেন এখন এই মাঝি বলতে অনেকে ভুল করে নৌকা মাঝি মনে করে। আসলে নৌকা তো এখন আর দেশে চলেও না, নৌকা চলাচলের কোনো ব্যবস্থাও নাই। তো এই মাঝি সর্দাররা কিভাবে মানে সাধারণ শ্রমিকদের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, এটা একবার। এবং ওখানে ভাঙ্গন, নিজমদ্বীপে যে পরিমাণ নদী ভাঙছে, একটা সাগরে বিলীন হচ্ছে ঘরবাড়ি। আপনি আজকে কোটিপতি আছেন, কালকে আপনার ঘরবাড়ি ভেঙে চলে যাচ্ছে। সেই বিষয়গুলো আমাদের ছবিতে তুলে ধরা হয়েছে। সেই চিত্রনাট্য আমরা করছি, যাতে করে কিছুটা হাওয়ার সাথে সামান্য মিল আছে, মানে মাঝির কিছু অংশ মিল আছে, কিন্তু গল্পের মিল নেই। আর আমাদের এটা সম্পূর্ণ একজন ওই যে নিজমদ্বীপেরই লেখা একজন লেখকের গল্প, সেটা আমরা চিত্রনাট্য দিচ্ছি। এটা ওইখানের বাস্তব জীবনের উপর একটা গল্প।
আচ্ছা, ভাইয়া এই সিনেমাটা রিলিজ হচ্ছে কবে? এটা ইনশাল্লাহ আমরা ইন্ডিয়া ফেস্টিভ্যালের আগে আমরা কমপ্লিট করব। আগামী রোজাতে বাংলাদেশে যাতে করে দেখানো যায় সে ব্যবস্থার জন্য আমরা কাজ করতেছি আর কি, রোজার ঈদে। আচ্ছা, তার মানে আমরা সামনের ঈদে এই সিনেমাটি দেখতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া এখন এই যে সিনেমা বা মিডিয়া তারপর গান নিয়ে আপনার সামনে পরিকল্পনা কি, ভাবনাটা কি? আমার পরিকল্পনা তো আমি জানালাম, আর আমার ইচ্ছা, আমি চাই যে বাংলাদেশের যত পরিচালকগণ আছেন, সম্মানিত পরিচালকগণ, বিশেষ করে সিনেমা ক্ষেত্রে, আগে আমরা সিনেমা দেখার জন্য মারামারি করে সিনেমা হলে ঢুকতাম, আর এখন সিনেমা হলে দর্শক থাকে না। এটা এবং আপনি মনে করেন একটা ছবি যখন রিলিজ হয়, মুক্তি পায়, তখন দেখা যাচ্ছে নিজেরা টাকা দিয়ে দর্শকদের দিয়ে বিভিন্ন জিনিস লেখায়। এটা হবে কেন? এটা শুধুমাত্র সিনেমা মানহীন কাজ। নাটকের ক্ষেত্রেও একই জিনিস। আর আর্টিস্টদের কোনো আমরা ঢাকাতে আসার পরে যখন আমরা নাটকে কাজ করতে চেষ্টা করি, তখন আমাদেরকে প্রথমে বলা হয় যে আপনি ইয়ে করেন, যে শিল্পকলাতে বা ইয়েতে নাটকে কোর্স করে আসেন। তো এখন যদি আপনি একটা নায়িকাকে বলেন, একটা নায়ককে বলে, সেটাকে বলেন যে কোর্স করেন, সে তো আপনার কথা শুনবে না, উল্টা আপনাকে ভুল বুঝবে। সেই ক্ষেত্রে আসলে কি, প্রত্যেকটা জিনিসে, যেমন আপনি আমাকে এই যে একটা ইন্টারভিউ নিচ্ছেন, আপনি একটা ধারণা, আপনি লেখাপড়া করেই তো আমাকে নিচ্ছেন। ঠিক ওনাদেরকেও নাটকে অভিনয় করতে হলে ওনাদের গল্প পড়তে হয়। এখন আমরা যখন গল্প পড়তে বলি, গল্প পড়াই দেন, মানে এমন প্রশ্ন করে মনে যেন আমি একজন প্রডিউসার হিসেবে তার কাছে খুব ঠেকা। আর উনি গল্প পড়বে না, গল্প বুঝবে না, উনি গল্প আসলে আদৌ গল্প ডায়লগ দিতে পারবে কিনা, বা এই গল্পটা উনি বুঝছে কিনা। এখনো আমার জানা মতে ফারুক আহমেদ ভাই, আমাদের মুকিত জাকারিয়া ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ওনারা এখনো গল্প, যেমন আমি আমার মাঝি ছবির জন্য প্রথম আমি আমাদের কয়েকজন নায়ককে আমি বলছি, তারা গল্প চাইছে। অর্থাৎ তারা হলো আসলে প্রফেশনাল কাজ করে, তারা গল্প পড়বে, দেখবে, গল্প করবে। এখন অনেক মনে করে যে রেস্টুরেন্টে বসে গল্প করলে, সাইনিং করলে কাজ হইলো, আমি নায়িকা হয়ে গেলাম, আমি নায়ক হয়ে গেলাম। এটা না, আমি এই ধারণার বাইরের একটা মানুষ, আমি একটা ভিন্ন মানুষ। আমার শুটিং সেট সবকিছুতে আমি চাই যে পরিচ্ছন্নতা এবং সুস্থ বিনোদন, সুস্থ ধারার। কারণ অসুস্থ বিনোদন দিয়ে আপনি মিডিয়া টিকে না। এবং আগামী 2-4-5 বছর পরে মানুষ যেভাবে ইউটিউব বা ফেসবুকের প্রতি ঝুঁকে গেছে, নাটক সিনেমা দেখবে কিনা, এখন পর্যন্ত বাংলাদেশের নাটকের মানুষ দেখে, সিনেমা তেমন একটা দেখে না। সামনে কিন্তু বাংলাদেশের নাটকটা মানুষ দেখে কিনা এটা আমার ভয় হচ্ছে, কারণ সুস্থতার যথেষ্ট অভাব আছে। আপনি নাটকের নামে আপনি একটা সিকোয়েন্স আপনি সামান্য একটু হাত ধরলে পারেন, সেখানে আমি জয় ধরতেছেন, এটা দরকার নাই, এই ধরনের বিষয়গুলা অহরহ হচ্ছে। একজন মেয়ে মানুষের লাইফ ক্যারিয়ারও ধ্বংস হচ্ছে, একজন অভিনেতা কে দিয়ে এটা করানো হচ্ছে, তারও তো ভালো দিক না আমার মতে। আর গল্পগুলি বিশেষ করে আমি শ্রদ্ধাভাজন মানুষ পাল দাদার গল্প কাজ করি, আমি অনেকের গল্প, কিন্তু ওনার গল্প অনেকে পছন্দ করেন না, কিন্তু ওনার গল্প তো সেই, কারণ ওনার গল্পে এই ধরনের নোংরা কোনো কিছু থাকে না, নোংরামির মধ্যে কিছুই নাই। তো আমি ওনাকে স্মরণ করি, উনি অনেক ভালো গল্প লিখেন এবং অনেক ভালো ভালো রাইটারের গল্প নিয়ে আমি কাজ করি। চেষ্টা করি আমি যাতে করে অন্তত আমার নাটকটা মানুষ, পুরা পরিবার, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাই মিলে একসাথে দেখতে পারে। ওই নাটকে যাতে কোনো ধরনের নোংরামি না থাকে, কোনো ধরনের একজন নাটক দেখতেছে আরেকজন লজ্জায় উঠে যাবে, এরকম কোনো দৃশ্য বা সিকোয়েন্স আমার নাটক থাকবে না, এবং থাকে না অতীতে, এবং সামনেও থাকবে না। ভাই যে মিডিয়ায় আছেন, এটা ফ্যামিলি থেকে সাপোর্ট কতটা পেয়েছিলেন যখন প্রথমে এসেছিলেন? এই প্রশ্ন করে তো আমি 8 বছর আমাকে অনেক আর্টিস্ট, নায়ক নায়িকা আমাকে এখনো অনেকে জিজ্ঞেস করে আপনার ফেসবুকে কোনো পোস্ট নেই কেন। আসলে আমি আমার পরিবারের, আমার ভাই বোনদের বা আমার পরিবারের সম্পূর্ণ সবার ইচ্ছার বিরুদ্ধে আমি মিডিয়া কাজ করি, এবং আমি নাটক অভিনয় করলে চুরি করে পোস্ট করতে হয়, গোপনে পোস্ট করি। তাও কি দেখো 6 মাস আগে নাটক করছি, 6 মাস পরে পোস্ট করি, এরকম। তো এখন কিছুটা মোটামুটি বুঝে গেছে। গানটা আমার ছোটবেলা থেকেই করা, তো খুব ছোটবেলা থেকে, যার কারণে গানটা নিয়ে তেমন একটা আপত্তি কারণ নাই, কিন্তু ওই অভিনয় নিয়ে যথেষ্ট আপত্তি আছে। অভিনয় করা যাবে না, অভিনয় এইসব জায়গায় ইনভেস্ট করা যাবে না, এইসব, এই আর কি। এটা আসলে
মিডিয়ার সাম্প্রতিক বা সমসাময়িক অবস্থার কারণেই মানুষ পরিবাররা বলে। এখন আপনি যখন এখানে কাজ করতে আসছেন, আপনি যদি বিতর্কিত হন তাহলে আপনার পরিবারের মান সম্মান যাবে, তখন গেলে কিন্তু তখন আপনাকে আপনার পরিবারও চাইবো না যে আপনি এখানে কাজ করেন। হ্যাঁ, এই জন্য আসলে আমার ওই জায়গাটা আমি অনেক বিপদে আছি। অভিনয় করি টুকিটাকি লুকিয়ে লুকিয়ে, আর পোস্ট তেমন একটা করা হয় না, আমার আইডি তেমন একটা পোস্ট থাকে না। ওই নাটক দেখে আমাকে গত রোজারিদের আগের রোজারিতে আমার একটা নাটক নেওয়া হয়েছে 21 টেলিভিশনে। এখন আমার ভাই বোন আমেরিকা থেকে বা বাংলাদেশে যারা আছে পরিচিত, ওরা আমাকে নাটক দেখে বলতেছে কি ব্যাপার আজকে রাত 10টায় ঈদের নাটকে তোমার নাটক যাচ্ছে, তুমি কই? আমি তো খেলা দেখতেছি কোথায় দেখতেছি? আমি বই যে বাজারে খেলা হচ্ছে, আমি খেলা দেখতেছি। আমি এরকম। এখন এই বিষয়গুলো আসলে কি মানুষ তখনই মেনে নেয় আপনি যখন অনেস্টলি আপনি কাজ করবেন, তখন আপনাকে মেনে নেবে। আমি এখানে গল্প করতেছি, এটা কারণ মেনে না নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই। এখন এখানে যদি আমি আরো ক্লোজলি কাজ করতে যাই, তাহলে তো মানুষ মেনে নিবে না, সেটা সাক্ষাৎকার হোক, সেটা অভিনয় হোক, আর সেটা গান হোক। তো আসলে আমার একই কথা, আমাদের পরিচালক ভাই, আমাদের হৃদয় বা যারা আছেন প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আমাদের এই মিডিয়ার নোংরামি গুলার প্রতি আমার যথেষ্ট মানে অনীহা। আমি চাই সবাই মিলে যাতে করে আমরা সুন্দর ভালো ভালো নাটক তৈরি করি, মানুষ যেন নাটক মুখী, সিনেমা মুখী, প্রেক্ষাপট মুখী হয়, তাহলে প্রেক্ষাগৃহ মুখী হয়, সেটা আমার কামনা। আচ্ছা, প্রিয় দর্শক, গল্প করতে করতে আর গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, তাই অনুষ্ঠান থেকে এখন বিদায় নিতেই হবে। বিদায় নিতে নিতে ভাইয়ের মুখে একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করব। আল্লাহ হাফেজ। দিন যায় কথা থাকে, সে যে কথা নিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে যে কথা নিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লিখায় আছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, মনে পাখি তুই থাকরে খাঁচায় বন্দি, আমি তো পড়েছি দুঃখের সঙ্গে সঙ্গী, কি আছে পাওনা কার কাছে দেনা, থাকছে হিসাব চুকে। দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার ভাবলো না, সে কথা লিখায় আছে দূর বুকে। দিন যায় কথা থাকে।